Jai Hind everyone. In this video, we are going to read a new topic named The Bed, written by Anton Chekhov. Text শুরু করার আগে আমি about the author সম্পর্কে কিছু জানাবো। তার কারণ হচ্ছে কাউন্সিল বা বোর্ড আমাদের যে পিডিএফটা দিয়েছে The Bed and Address to the Sea এর থেকে সেই টেক্সট সেই পিডিএফটাতে কিছুটা কবি লেখকের পরিচিতি দেওয়া আছে। আমরা প্রথমে আগে সেটা পড়ব, তারপর আমরা টেক্সটে আসছি। টেক্সট শুরু করার আগে আমি যেটা তোমাদের প্রত্যেকবারই বলি, হাতের কাছে টেক্সট, খাতা আর কলম নিয়ে পর বসবে, ঠিক আছে? আচ্ছা, বেট মানে হচ্ছে বাজি। বেট মানে বাজি। বাজি জিনিসটা কি? বাজি ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন একটা ওয়ার্ড নয়, বাট তাও আমি এক্সপ্লেন করি। ধরো এখন আইপিএল চলছে, তোমার ফেভারিট টিম হচ্ছে সিএসকে, ঠিক আছে? আর তোমার বন্ধুর ফেভারিট টিম হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, ঠিক আছে? তুমি বলছো যে তোমার ফেভারিট টিম জিতবে, আর তোমার বন্ধু বলছে না তার ফেভারিট টিম জিতবে। এই নিয়ে একটা বিতর্ক চলছে। বিতর্ক চলার সময় তোমরা বেট লাগালে, অর্থাৎ বাজি লাগালে যে যে জিতবে সে 20 টাকা দিবে, অর্থাৎ সে 20 টাকা পাবে না, ঠিক আছে? যে হেরে যাবে মানে যে আর কি বেটটা বা বাজিটা হারবে সে 20 টাকা দিবে কাকে? যে বেটটা জিতবে। ক্লিয়ার? সেম একই গল্প এখানে আমাদের আছে, আমরা জানবো সে, ঠিক আছে? তার আগে আমরা অ্যাবাউট দ্য অথর সম্পর্কে জানি। দেখো, অ্যান্টন চেকভ ইনি জন্মগ্রহণ করেছিলেন 1860 আর তিনি মারা গেছেন 1904। এই জায়গাটা হাইলাইট করবে, ঠিক আছে? পুরোটা আমি করছি না, যেটা ইম্পর্টেন্ট আছে, যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়াই, ঠিক আছে? যেখান থেকে তোমরা এক্সামে আনসার করে আসতে পারবে। ক্লিয়ার? 1860 সালে অ্যান্টন চেকভ জন্মগ্রহণ করেন, 1904 সালে তিনি মারা যান, ঠিক আছে? অ্যান্টন চেকভ ওয়াজ আ রাশিয়ান প্লেরাইট। প্লেরাইট মানে হচ্ছে কি নাট্যকার। বানানটা একটু লক্ষ্য করো, PLAYRIGHT, সরি WRIGHT, প্লেরাইট। প্লেরাইট মানে হচ্ছে নাট্যকার, অর্থাৎ যিনি নাটক লিখেন, ঠিক আছে? And a short story writer, considered one of the greatest writers of the late 19th century and early 20th century. মানে কি তিনি অর্থাৎ অ্যান্টন চেকভ একজন নাট্যকার, অর্থাৎ ড্রামা বা প্লে, নাটক এই সমস্ত কিছু লিখতেন একদিকে, আরেকদিকে তিনি শর্ট স্টোরি লিখতেন, ঠিক আছে? তিনি তার সময়ে অর্থাৎ 19th সেঞ্চুরি অর্থাৎ লেট 19th সেঞ্চুরি মানে 19 শতকের শেষে আর মানে অর্থাৎ 20 শতকের, ঠিক আছে, শুরুর দিকে তিনি একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার, ঠিক আছে? মহান একজন বা নাম করা বা অন্যতম রাইটার তিনি ছিলেন। এই জায়গাটা তোমরা হাইলাইট করো, ঠিক আছে? হাইলাইটার ইউজ করো, আদারওয়াইজ আন্ডারলাইন করো। এই জায়গাটা যতটা আমি পড়লাম, ওই ওয়াজ রাশিয়ান প্লেরাইট থেকে 20th সেঞ্চুরি অবধি প্রশ্ন যদি আসে রাইটার সম্পর্কে, তাহলে এই জায়গা থেকে আসে, ঠিক আছে? বাকি কিছু করার কোনো প্রয়োজন নেই। নেক্সট আমরা যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য টেক্সট। টেক্সট সম্পর্কে কিছু না, খুব অল্প একটু জানবো, তারপর আমরা টেক্সট অ্যানালাইসিসে আসছি, ঠিক আছে? দেখো, এই জায়গাটা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। দ্য বেড এক্সপ্লোরস সেভারাল কমপ্লেক্স থিংস। মানে বেড যে শর্ট স্টোরিটা আমাদের সিলেবাস রয়েছে, সেই শর্ট স্টোরিটা বিভিন্ন কমপ্লেক্স জটিল থিম নিয়ে ডিল করেছে, ঠিক আছে? যেমন কি ইনক্লুডিং দ্য নেচার অফ ফ্রিডম, ঠিক আছে? স্বাধীনতার একটা বিষয়, দ্য মিনিং অফ লাইফ, জীবনের আসল মানে কি, আরেকটা রয়েছে, এন্ড দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়াল ওয়েলথ। ওয়েলথ মানে হচ্ছে ধনসম্পদ, আর ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, ঠিক আছে? বস্তুগত দিক থেকে যে সমস্ত ধনসম্পদ, যেমন গাড়ি, বাড়ি, টাকা, ঠিক আছে? ম্যাটেরিয়াল যে সমস্ত ওয়েলথ রয়েছে মানুষের, সেই সমস্ত তোমরা এই জায়গাটা হাইলাইট করবে যে ইনক্লুডিং দ্য নেচার অফ ফ্রিডম, দ্য মিনিং অফ লাইফ এন্ড দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়াল ওয়েলথ। এই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে এই শর্ট স্টোরিটা কোন কোন থিমকে নিয়ে ডিল করেছে বা এক্সপ্লোর করেছে, ঠিক আছে? তখন তোমাদের এই তিনটা অপশন তোমাদের
থাকবে রিঅ্যারেঞ্জমেন্টে হতে পারে, আদারওয়াইজ এমসিকিউ তে নরমাল এমসিকিউ তে থাকতে পারে। ঠিক আছে, এই টেক্সটটাতে আমি পাবলিশ ইয়ারটা বলি। ঠিক আছে, এর পাবলিশ ইয়ারটা হচ্ছে 1889, 1889। 1889 এ এটা প্রথমবার পাবলিশ হয়েছিল। আর এর রাশিয়ান যে নামটা রয়েছে, ফার্স্ট টাইটেলটা যেটা ছিল আর কি, রাশিয়ান টাইটেল, সেটা ছিল পরি। ঠিক আছে, কোনো লাল পরি নীল পরি নয়, আমি ক্লিয়ার করছি, শুধু পরি, PARI, I repeat, PARI, পরি। ঠিক আছে, এটা কত সালে পাবলিশ হয়েছিল? 1889, 1889। ক্লিয়ার? এবার দেখো, এখানে মেইনলি আমরা দুটো ক্যারেক্টারকে পাই। এই শর্ট স্টোরিতে মেইনলি আমরা দুটো ক্যারেক্টারকে পাই। একটা ক্যারেক্টার হচ্ছে ব্যাংকার, ক্যারেক্টারে কোনো নাম দেওয়া নেই। ঠিক আছে, তাদের অকুপেশনটা দেওয়া আছে যে তারা কি কাজ করে। একটা হচ্ছে ব্যাংকার, আরেকটা হচ্ছে লয়ার। ঠিক আছে, একটা তরুণ, একটা ইয়াং বয়সের একজন লয়ার আছে, আরেকজন আছে একটা ব্যাংকার। ক্লিয়ার? তো আমি টেক্সটে আসছি, আমি সামারিতে যাচ্ছি না। সামারি বললে তোমরা হয়তো টেক্সটের ওই ইন্টারেস্টটা তোমরা পাবে না। ঠিক আছে, যে আরেকটা কথা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এইখানে বেটটা কোন কোন জিনিসের সাথে হচ্ছে। সিএসকে আর মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যাচের জন্য কি বেট লাগছে? উত্তর হচ্ছে না। এইখানে বেটটা লাগছে মাত্র দুটা জিনিসের উপর ডিবেট চলছে। একটা হচ্ছে যে কোনটা বেশি হিউম্যান, অর্থাৎ মানবিক। হিউম্যান স্পেলিংটা HUMAN নয়, আই রিপিট, HUMAN, হিউম্যান, মানুষ, এটা নয়। স্পেলিংটা হচ্ছে HUMANE, হিউম্যান, অর্থাৎ মানবিক। ঠিক আছে, কোনটা বেশি মানবিক, মৃত্যুদণ্ডটা না যাবজ্জীবন কারাদণ্ড? ক্লিয়ার আমি কি বলছি? দুটো পানিশমেন্ট আছে, একটা ক্যাপিটাল পানিশমেন্ট আর একটা আছে ইমপ্রিজনমেন্ট অফ লাইফ। ঠিক আছে, ক্যাপিটাল পানিশমেন্ট মানে যেটা মৃত্যুদণ্ড হবে, ক্যাপিটাল সর্বোচ্চ শাস্তি হবে। ঠিক আছে, মৃত্যুদণ্ড। ঠিক আছে, মৃত্যুদণ্ডটা বেশি মানবিক নাকি তোমার যাবজ্জীবন যে কারাদণ্ড, এটা বেশি মানবিক? এই দুটা জিনিসকে নিয়ে আমাদের শর্ট স্টোরিটা ডিল করছে। ঠিক আছে, কোনটা বেশি মানবিক এই নিয়ে তর্ক চলছে। একটা ব্যাংকার রয়েছে আর একটা রয়েছে আমাদের লয়ার। ঠিক আছে, চলো টেক্সটে আসি, আর বিশেষ কিছু বলার নেই আমার, ডাইরেক্ট টেক্সটে চলো। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট, এটা ছিল একটা অন্ধকার শরতের রাত্রি। ঠিক আছে, দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ এন্ড ডাউন হিজ স্টাডি। স্টাডি মানে হচ্ছে পড়ার ঘর, আন্ডারলাইন করবে হিজ স্টাডি। আর এই ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট, এটাকেও আন্ডারলাইন করবে। ঠিক আছে, প্রশ্ন এলে এই জায়গা থেকে এমসিকিউ হবে যে এটা কোন রাত্রের কথা বলা হচ্ছে। এটা অটাম হতে পারে, সামার হতে পারে, উইন্টার হতে পারে, এইভাবে একটা অপশন থাকবে তোমাদের, এটা থাকতে পারে। ঠিক আছে, আন্ডারলাইন করবে জায়গা। The old banker was walking up and down. Walking up and down মানে হচ্ছে, আমরা নাইট ট্রেন এট দিল্লিতে পড়ানোর সময় বলেছিলাম, ওয়াকিং আপ ডাউন হচ্ছে পেসিং। ঠিক আছে, ঘোরাফেরা করা, পায়চারি করা। ঠিক আছে, পায়চারি করছিল কোথায়? হিজ স্টাডিতে, তার পড়ার ঘরে। ঠিক আছে, এন্ড রিমেম্বারিং হাউ, এবং মনে করছিল, মানে সেই ওই যে ওল্ড যে ব্যাংকার রয়েছে, সেই ব্যাংকার তার পড়ার রুমে বা পড়ার ঘরে হাঁটাহাঁটি করছিল, পায়চারি করছিল এবং কিছু পুরনো স্মৃতিকে মনে করছিল। রিমেম্বারিং মানে হচ্ছে রিকালেক্টিং, স্মরণ করা। ফ্ল্যাশব্যাকের কথা আমরা এবার জানবো, যে অতীতে কি ঘটেছিল সেই ঘটনাটাকে ব্যাংকার আমাদের সামনে বলছেন। ঠিক আছে, 15 years before, ঠিক আছে, বা ago, 15 বছর আগেকার একটা কথা আমাদের সামনে এবার আমরা জানবো যে 15 বছর আগে কি ঘটেছিল। ঠিক আছে, he had given a party one autumn evening. He had given a party on one autumn evening. একটা শরতের সন্ধ্যায় তিনি একটা পার্টিকে হোস্ট করেছিলেন বা অর্গানাইজ করেছিলেন। ঠিক আছে, একটা পার্টি দিয়েছিলেন। There had been many clever men there, and there had been interesting conversation. ঠিক আছে, কনভারসেশন মানে হচ্ছে কথাবার্তা, আর ইন্টারেস্টিং মানে হচ্ছে কি মজাদার। অর্থাৎ সেখানে অনেক ক্লেভার মানে হচ্ছে চালাক, সেই পার্টিতে অনেক চালাক বা জ্ঞানী বলতে পারি আমরা, চালাক, জ্ঞানী, ঠিক আছে, ওয়াইজ
এই সমস্ত রকমের মানুষ ছিল ওই পার্টিতে, আর কি ছিল, এবং সেখানে অনেক ইন্টারেস্টিং কথাবার্তা হচ্ছিল, ঠিক আছে, মজাদার কথাবার্তা হচ্ছিল। Among other things, they had talked of capital punishment. সেই জায়গাতে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, কি বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল, আর একটা টপিক হচ্ছে, দেখো পার্টিতে তো নিশ্চয়ই সবাই আর একটা টপিক নিয়ে ডিসকাস করবে না, আমাদের মতন আমরা একটা ভিডিওতে একটা টপিকে ডিসকাস করি। আজ করছি আমরা দ্য বেড, আগের দিন দ্য নাইট ডেইলি করেছি, তার আগে আমরা স্ট্রং রুটস করেছি, এইভাবে। তো পার্টিতে বিভিন্ন জন বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা করছে, টপিক ডিসকাশন করছে, ঠিক আছে। তো তাদের মধ্যে একটা টপিক কি হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট। এই ক্যাপিটাল পানিশমেন্টের মানে হচ্ছে মৃত্যুদণ্ড, ঠিক আছে, মৃত্যুদণ্ড। এইটা ছিল তাদের ওয়ান অফ দা, ঠিক আছে, একটা ডিসকাশনের টপিক। দ্য মেজরিটি অফ গেস্টস, যে সমস্ত অতিথিরা সেই পার্টিতে জয়েন করেছিল তাদের মধ্যে একটা মেজরিটি ভাগ, একটা মানে ব্যাপক পরিমাণের লোক কি বলছে দেখো, among whom were many journalists, সাংবাদিক and intellectual men. intellectual মানে হচ্ছে বুদ্ধিজীবী, ঠিক আছে। আমি সেই জন্য ক্লেভারের সাথে ওয়াইজ কথাটাও বলেছিলাম, চালাক আর বুদ্ধিমান যে সমস্ত লোকগুলো, জ্ঞানী লোকগুলো, সেগুলো কথা বলা হচ্ছে। তাহলে কি হচ্ছে, the majority of guests among whom were many journalists, জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক, and intellectual men, এবং কি ছিল, অনেক বুদ্ধিজীবী মানুষ ছিল, disapproved of the death penalty. penalty মানে হচ্ছে শাস্তি, আর ডেথ মানে সবাই জানে মৃত্যু, মানে মৃত্যু শাস্তি, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টকেই বলা হচ্ছে এখানে ডেথ পেনাল্টি। তার মানে কি, যে সমস্ত মানে মেজরিটি অফ গেস্ট ডিসঅ্যাপ্রুভ করছিল, অস্বীকার করছিল ক্যাপিটাল পানিশমেন্টটা, ঠিক আছে। they consider that form of punishment out of date. that form of punishment মানে কি, সেই যে ধরনটা, অর্থাৎ শাস্তি দেওয়ার যে ধরনটা, ঠিক আছে, মানে মৃত্যুদণ্ড। ফর্ম অফ পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি দেওয়ার যে ধরনটা, ঠিক আছে, সেটা হচ্ছে আউট অফ ডেট। আউট অফ ডেট মানে কি, পুরনো দিন, সেকেলে, ঠিক আছে, ব্যাক ডেটেড বলতে পারি আমরা, ব্যাক ডেটেড বলতে পারি আমরা, সেকেলে বলতে পারি, ঠিক আছে, পুরনো একটা প্রথা বলতে পারি, এই টাইপের জিনিস, ঠিক আছে। আউট অফ ডেট মানে তোমরা লিখবে সেকেলে। ইমোরাল, অনৈতিক, আনএথিক্যাল, ঠিক আছে, and unsuitable for Christian states. unsuitable মানে হচ্ছে অনুপযুক্ত, suitable মানে হচ্ছে উপযুক্ত, আর unsuitable মানে হচ্ছে অনুপযুক্ত। মানে এই যে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা রয়েছে, সেটা যে খ্রিস্টান স্টেট যেগুলো রয়েছে, মানে খ্রিস্টানদের যে রাষ্ট্র রয়েছে, সেখানে ক্যাপিটাল পানিশমেন্টটাকে, অর্থাৎ মৃত্যুদণ্ডটা, ঠিক আছে, আমি যতবার ক্যাপিটাল পানিশমেন্ট বলবো তোমরা মৃত্যুদণ্ড বুঝবে, ঠিক আছে, আর ইমপ্রিজনমেন্ট অফ লাইফ বললে তোমরা বুঝবে যাবজ্জীবন কারাদণ্ড। ক্লিয়ার? এই দুটো জিনিস নিয়েই কিন্তু আমাদের টেক্সটের বিতর্কটা চলবে, ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। তো কি বললাম যে এই যে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইমোরাল, আর সেটা হচ্ছে আনসুটেবল ফর খ্রিস্টান স্টেটস, মানে যে সমস্ত রাষ্ট্রে খ্রিস্টানরা থাকে, ঠিক আছে, মানে খ্রিস্টান প্রাধান্য রাষ্ট্রে এই পানিশমেন্টটা হচ্ছে অনৈতিক, ইমোরাল, আনসুটেবল। পরীক্ষায় প্রশ্ন এই জায়গা থেকেও আসতে পারে। প্রশ্ন বললো যে খ্রিস্টান স্টেটে এইটাকে মানে যে পানিশমেন্ট রয়েছে আমাদের, সেই পানিশমেন্টটাকে কি ইমোরাল, অপশন থাকবে কি ইমোরাল এন্ড আনসুটেবল, বা আরো চারটা অপশন থাকবে, সেগুলো তোমাদের মধ্যে একটা বেছে নিতে হবে। ক্লিয়ার? এগুলো আন্ডারলাইন করবে, বা তোমরা যেভাবে আমি টেক্সটটা পড়াচ্ছি তোমরা সেভাবে টেক্সটটা পড়ো, কোনো প্রশ্নে তোমরা আটকাবে না, আই গ্যারান্টি, ঠিক আছে। In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. কি বলছে? অনেকের মতে, in the opinion of some of them, মানে কিছু কিছু জনের মতে কি ছিল, যে ডেথ পেনাল্টি, অর্থাৎ যে ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ মৃত্যুদণ্ডটা, ought to মানে উচিত, should মানে উচিত, আর ought to মানে উচিত, ঠিক আছে। ought to মানে আমি কি বললাম, উচিত। to be replaced, replace মানে হচ্ছে ওই জায়গা থেকে চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে। যে জায়গায় শাস্তি হয় ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড, সেই জায়গাটাকে রিপ্লেস করে কি করে দেওয়া উচিত, মানে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মানে যাবজ্জীবন কারাদণ্ড করে দেওয়া উচিত। ক্লিয়ার?
এভরিওয়্যার মানে প্রত্যেকটা জায়গায়, বাই ইমপ্রিজনমেন্ট অফ ফর লাইফ, ঠিক আছে, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। নেক্সট প্যারাগ্রাফ চলো। I don't agree with you, said their host, the banker. আমি হোস্ট আগেই বলে রেখেছি। তো এখানে হোস্টটা কে হচ্ছে, প্রশ্ন আসতে পারে যে এই গল্পে হোস্টের মানে হোস্ট কি কে, ক্লিয়ার? তখন তোমাদেরকে বলতে হবে যে ব্যাংকার হচ্ছে হোস্ট, মানে হোস্ট মানে হচ্ছে অর্গানাইজার, যে অর্গানাইজ করছে আর কি পার্টিটা, ঠিক আছে। I don't agree with you, আমি তোমাদের সাথে একমত নই, হতে পারছি না, ঠিক আছে। ডিফারেন্ট ভাবে ব্যাংকারের অন্য কিছু মেন্টালিটি আছে, বাকিদের সাথে মেন্টালিটি ম্যাচ করছে না, দ্যাটস ওয়াই সে বলছে যে আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সাথে একমত নই। I have not tried either the death penalty or imprisonment for life, কি বলছে? I have not tried মানে চেষ্টা করাটা এখানে ধরো, ঠিক আছে। এখানে I have not tried মানে হচ্ছে আমার অভিজ্ঞতা নেই, ঠিক আছে। এমন নয় যে তুমি ডেথ পেনাল্টি পেলে বা তোমার মৃত্যুদণ্ড হলো, তুমি একবার মৃত্যুদণ্ড তোমার ফাঁসি হয়ে গেল একবার, তারপর তুমি বললো না মজা নেই, ঠিক আছে, তুমি আর বললে না এবার আমি যাবজ্জীবন কারাদণ্ড দেবো, এটা হতে পারে না। একজন মানুষকে একটাই দেওয়া যেতে পারে, হয় দেওয়া যেতে পারে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, বা দেওয়া যেতে পারে এই কি নাম ডেথ পেনাল্টি বা ওই ক্যাপিটাল পানিশমেন্ট, ক্লিয়ার? সো নট ট্রাইড মানে ভাইবো না যে আমি চেষ্টা করি, এটা মানে হচ্ছে অভিজ্ঞতা নেই, মানে আমার না ডেথ পেনাল্টিতে অভিজ্ঞতা আছে, আমার না ইমপ্রিজনমেন্ট ফর লাইফটাতে অভিজ্ঞতা আছে, আমার দুটোর মধ্যে একটা তো অভিজ্ঞতা না। বাট ইফ ওয়ান মে জাজ এট প্রিওরি, ঠিক আছে, if one may judge a priori, priori মানে হচ্ছে যে প্রাথমিক ধারণা থেকে, অর্থাৎ আমাদের মনে প্রাথমিক যে ধারণাটা যদি আমরা ভাবি, ঠিক আছে, মানে যুক্তি দিয়ে যদি আমরা বিচার করি জিনিসটা যে কোনটা বেশি মোরাল বটে, ঠিক আছে, যে কোনটা বেশি মানবিক, মৃত্যুদণ্ডটা নাকি যাবজ্জীবন কারাদণ্ড, এটা যদি আমরা ভাবি তাহলে কি বলছো দেখো। বাট ইফ ওয়ান মে জাজ আ প্রায়োরি দ্য ডেথ পেনাল্টি অর্থাৎ ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান, হিউম্যান মানে হচ্ছে মানবিক, আমি প্রথমে তোমাদের এই ওয়ার্ড মিনিংটা বলেছি, স্পেলিংটা লক্ষ্য করবে, HUMANE, হিউম্যান, হিউম্যান মানে হচ্ছে মানবিক, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে কি দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল। প্রশ্ন আসতে পারে যে কোনটাকে বেশি মোরাল বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ব্যাংকার, ব্যাংকারের মতে মানে ব্যাংকারের মতে কোনটাকে বেশি মোরাল সে কনসিডার করছে বা তার অপিনিয়নে কোনটা বেশি মোরাল, তখন বলতে হবে তোমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ডেথ পেনাল্টিটা বেশি, অর্থাৎ মৃত্যুদণ্ড এটা বেশি মোরাল। তার কারণটাও তিনি জাস্টিফাই করবেন পরের লাইনে, ঠিক আছে। কি হচ্ছে তো দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল and more human than imprisonment for life, ডেথ পেনাল্টিটা হচ্ছে মানবিক এবং নৈতিক, ঠিক আছে, কার থেকে? ইমপ্রিজনমেন্ট ফর লাইফের থেকে। ক্যাপিটাল পানিশমেন্ট kills a man at once, ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড, ঠিক আছে। তো ক্যাপিটাল পানিশমেন্ট একটা মানুষকে একবারে মেরে ফেললো, ঠিক আছে, তোমার লেটস সে কোন একটা এই বলে কোন একটা ব্যক্তি আছে যার স্টেটমেন্ট হয়েছে যে তার ফাঁসি হলো, সে একবারে মারা গেল, ঠিক আছে। বাট যদি তার যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে তাকে স্লোলি যতদিন সে বেঁচে আছে স্লোলি দিনের পর দিন আস্তে আস্তে সে মারা যাবে। তো কোনটা বেশি হিউম্যান, একবারে মরে যাওয়া না আস্তে আস্তে ধীরে ধীরে, ঠিক আছে, দিনের পর দিন যাবে, যতদিন না সে মারা যাচ্ছে ততদিন না অব্দি সে একটু একটু করে মরবে, কোনটা বেশি হিউম্যান, ঠিক আছে। তো প্রথম একটা প্রাথমিক চিন্তাধারা বা যুক্তি দিয়ে বিচার করলে ব্যাংকারের কাছে কি যেটা মনে হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা হচ্ছে তো মৃত্যুদণ্ড যেটা সেটা বেশি হিউম্যান এবং সেটা বেশি মরাল। হুইচ এক্সিকিউশনার, ঠিক আছে, এক্সিকিউশনার মানে হচ্ছে কোনটা, মানে অর্থাৎ ঘাতক, ঠিক আছে, ঘাতক মানে কি কোন মারবার যে কোন পদ্ধতিটা, এক্সিকিউশন মানে হচ্ছে হত্যা করা, আর এক্সিকিউশনার মানে হচ্ছে মানে যে হত্যা করার যে প্রসেসটা, ঘাতক বলতে পারি, আমরা বলতে পারি প্রাণদণ্ড বলতে পারি, ক্লিয়ার, ঘাতক বা প্রাণদণ্ড এই সমস্ত কিছু ওয়ার্ড এই
ওয়ার্ডের মাধ্যমে যাব। এক্সিকিউশনার is the more human, he who kills you in a few minutes or he who drags the life out of you in the course of many years. ব্যাংকার প্রশ্ন করছে যে কোন ঘাতক অর্থাৎ কোন প্রাণদণ্ডটা সব থেকে বেশি হিউম্যান, যেটা তোমাকে কিছু মিনিটের মধ্যে মেরে ফেলবে, নাকি যেটা তোমাকে ড্র্যাগ মানে টানা, যেটা তোমাকে জীবনের একদম শেষ দিন অব্দি টেনে নিয়ে যাবে, আস্তে আস্তে তোমাকে মারবে, স্লোলি মারবে, কোনটা বেশি হিউম্যান? এটা ব্যাংকার প্রশ্ন করলো কাদেরকে? যারা ওই পার্টিতে অ্যাটেন্ড করেছে, অর্থাৎ তার গেস্ট যারা ছিল। ক্লিয়ার? নেক্সট কি বলছে? বোথ আর ইকুয়ালি ইমোরাল। বোথ আর ইকুয়ালি ইমোরাল। ইমোরাল মানে হচ্ছে অনৈতিক, মানে দুটাই হচ্ছে অনৈতিক। প্রাণদণ্ড দিবে, আবার সেটা আবার মোরাল ইমোরালের আছে নাকি? প্রাণদণ্ড মানে তো ইমোরাল, আমি এটা বিশ্বাস করছি। ঠিক আছে, প্রাণদণ্ড আবার মোরাল ইমোরালের কোনো প্রশ্ন আছে? একটা মানুষের প্রাণ তুমি লিখছো, ঠিক আছে, সেটা মোরাল ইমোরালের তো কোনো প্রশ্ন আসে না, দুটাই অনৈতিক। কিছু গেস্ট বলেছে যে অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট। অবজার্ভ মানে পরিলক্ষিত হয়, এমনি মানে অর্থাৎ অবজার্ভ করা, পরিলক্ষিত করা, দেখা, বাট এখানে অবজার্ভ ওয়ার্ডের মানে আমি বলবো তোমাদের যে বললো সে, ঠিক আছে। একজন গেস্ট কি বললো যে বোথ আর ইকুয়ালি ইমোরাল, দুটোই। ক্যাপিটাল পানিশমেন্ট আছে, আরেকটা হচ্ছে তোমার ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, দুটাই ইকুয়ালি immoral, for they both have the same object to take away life. Object মানে এখানে বস্তু, ধরুন অবজেক্ট মানে হচ্ছে পারপাল, কারণ দুটার উদ্দেশ্য, দুটার লক্ষ্য হচ্ছে একটাই, কি প্রাণটাকে নিয়ে নাও। ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ যদি ফাঁসি হয় তাহলে তার প্রাণটা যাবে, যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় তাও কিন্তু তার প্রাণটা তো একটা যাবেই, ঠিক আছে। তো দুটার কাজ অর্থাৎ দুটার লক্ষ্য বা দুটার উদ্দেশ্য কিন্তু একই। তো সেই জন্য গেস্টরা কি বলছে যে দুটাই ইকুয়ালি ইমোরাল। ক্লিয়ার? দ্য স্টেট ইজ নট গড। স্টেট মানে কি? স্টেট মানে হচ্ছে রাষ্ট্র। এস দেখো ক্যাপিটাল করা আছে। স্টেট মানে হচ্ছে রাষ্ট্র। ইজ নট গড, রাষ্ট্র দেবতা নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে what is cannot restore when it want to। মানে স্টেট ভগবান নয়, স্টেট সেই জিনিসটা নিয়ে নিতে পারে না, আর কোনো অধিকার নেই যে জিনিসটা যখন চাইবো তখন ফেরত আনতে পারবে না, ঠিক আছে। স্টেট তো বলে দিল যে চাও একটা ফাঁসি, কথা শুনলে এর ফাঁসি হবে, বাট যখন ফাঁসি দেওয়ার কি মানুষটা মারা গেল, তো আর যখন চাইবে কি তার প্রাণটাকে সে রিস্টোর করতে পারবে, পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। তাহলে আমাদের প্রাণটা সৃষ্টি করছে ভগবান, ঠিক আছে। এই জিনিসটা বলছে এখানে কিছু কিছু কেস, যে স্টেট তো ভগবান নয়, স্টেটের কোনো অধিকার নেই এই জিনিসটা করার, যে জিনিসটাকে ফিরিয়ে আনা যাবে না সেটা মানে সেটাকে বলা স্টেটের কোনো কাজ নয়, তার কোনো অধিকার নেই, এই জিনিসটা বলছে এই লাইনে। আচ্ছা, এই অবধি বুঝতে কারো কোনো অসুবিধা আছে? যদি থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, পরের প্যারাগ্রাফ দেখো। Among the guests was a young lawyer. যে সমস্ত গেস্ট সেখানে ছিল তাদের মধ্যে একজন ছিল লয়ার। কি বলছে দেখো, ইয়ং লয়ার, তরুণ যুবক একজন লয়ার ছিল। A young man of 5 and 20, a young man of 5 and 20 and 25, 25 বছর। তোমরা ওই জায়গায় মার্ক করে লিখে নাও যে about 25 years, ঠিক আছে। পরীক্ষার প্রশ্ন আসতেও পারে, যদি এতটা ইজি প্রশ্ন হবে না তোমাদের, বাট তাও লিখে রাখতে কি প্রবলেম আছে। Clear? When he was asked his opinion, he said, যখন তাকে তার মতামত জানার জন্য জিজ্ঞেস করা হয়, তাকে ওই ইয়ং লয়ার, যে ওই আইনজীবীকে, উকিলকে, ঠিক আছে, যখন সেই উকিলকে তার মত জানার জন্য জিজ্ঞেস করা হলো, তখন সে কি বলল? The death sentence and the life sentence, ঠিক আছে, are equally immoral. But if I had to choose between the death penalty and imprisonment for life, দুটোই ডেথ সেন্টেন্স আর লাইফ সেন্টেন্স দুটোই হচ্ছে ইমোরাল। কিন্তু যদি লয়ার চুজ করতে পারে, ইফ আই হ্যাড টু চুজ বিটুইন, যদি দুটোর মধ্যে যে কোনো একটা আমাকে চুজ করতে হয়, যে কোনটা ডেথ পেনাল্টি আপনি চুজ করবেন নাকি আপনি ইমপ্রিজনমেন্ট ফর লাইফটা চুজ করবেন, তখন কি বলছে দেখো, I would certainly choose the second.
পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে যে এখানে সেকেন্ড কোনটাকে বলা হচ্ছে, আন্ডারলাইন করো, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আন্ডারলাইন করো, হাইলাইট করো, কোশ্চেন হোক এখান থেকে কিউ বলে লিখে রাখতে পারো যেখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা দাদা বলেছিল। ঠিক আছে, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি দ্বিতীয়টা চুজ, আমি দ্বিতীয় যে পানিশমেন্টের কথা বলা হচ্ছে আমি সেটা চুজ করবো। আচ্ছা দ্বিতীয় পানিশমেন্ট কোন কে বলবে আমাকে কমেন্টে জানাও যে দ্বিতীয় পানিশমেন্ট কোনটাকে বলা হচ্ছে এখানে। টু লিভ এনি হাউ ইজ বেটার দেন নট অ্যাট অল, মানে বেঁচে থাকাটা বেশি ইম্পর্টেন্ট একবারে মরে যাওয়ার থেকে। ঠিক আছে, টু লিভ এনি হাউ মানে কোনোভাবে না কোনোভাবে মানে কোনো রকম করে বেঁচে থাকাটা বেশি ইম্পর্টেন্ট একেবারে মরে যাওয়ার থেকে। ঠিক আছে, যদি তোমার মৃত্যুদণ্ড হয়ে যায়, যদি তোমার ফাঁসি হয়ে যায়, তাহলে তুমি একবারে খেল খতম। ঠিক আছে, খেল খতম পয়সা আজম। বাট যদি তোমার ইমপ্রিজনমেন্ট ফর লাইফ যদি তোমার পানিশমেন্ট হয়, তাহলে তুমি আস্তে আস্তে তুমি জানো যে তুমি একদিন মরবে, বাট তাও তোমার আস্তে আস্তে মরবে। ঠিক আছে, সেটা ডিসকাশন অ্যারাউন্ড। লিভলি মানে হচ্ছে প্রাণবন্ধ, লিভলি মানে হচ্ছে প্রাণবন্ধ। ঠিক আছে, ডিসকাশন, ডিসকাশন মানে হচ্ছে কথাবার্তা, ওই আলোচনাগুলো। ঠিক আছে, অ্যারাউজ, আচ্ছা অ্যারাউজ মানে কি আমাদের কে বলবে, কমেন্টে জানাও অ্যারাউজ মানে কি। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার এন্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, এখানে ব্যাংকারের কথা বলা, অর্থাৎ যে ব্যাংকের যে মালিক, এখানে ব্যাংকার মানে ব্যাংকের মালিকই বলবো। ঠিক আছে, ব্যাংকের যিনি মালিক ছিলেন, হু ওয়াজ ইয়ঙ্গার মানে আজকে তার যা বয়স তার থেকে মানে প্রেজেন্ট ডেতে তার যা বয়স তার থেকে 15 বছর আগের কথাটা তিনি তো বলছেন, আমাদের সাথে শেয়ার করছেন। তো সেই 15 বছর আগে নিশ্চয়ই আজকে তিনি যতটা ম্যাচিওর আছেন, ততটা ম্যাচিওর আজ থেকে 15 বছর তিনি ছিলেন না তার আগে, তার জন্য তিনি এই সব কাজগুলো করে ফেলছেন। এটা আমরা টেক্সট পড়ানোর সময় আমরা বলবো, তিনি রিগ্রেট করছে যে কি প্রয়োজন ছিল এটা করার। আমি টেক্সটে যখন আমি পড়াবো তখন আমি বলবো ক্লিয়ার। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার এন্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, সেই সময় ব্যাংকার কি ছিল, নার্ভাস, নার্ভাস মানে হচ্ছে উত্তেজনা প্রবণ, আবেগ ছিল, তার মনের মধ্যে অনেক আবেগ কাজ করতো। ওয়াজ সাডেনলি ক্যারিড away by excitement, আচ্ছা ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটেড মানে হচ্ছে লস্ট হিজ টেম্পার। ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট মানে ভেবে যে এক্সাইটমেন্ট তাকে বয়ে নিয়ে চলে গেল, এমনটা। লস্ট হিজ টেম্পার, টেম্পার মানে হচ্ছে মেজাজ, যে সে তার মেজাজটাকে হারায় ফেলেছে। ব্যাংকার কম বয়সী, ঠিক আছে, আবেগ যথেষ্ট আছে, তো আবেগে বহে যায় এই জিনিসটা, একটু ভাববে প্রত্যেকটা জিনিস একটু কি হতে পারে, এটা যদি আমি কাজটা করি তাহলে ভালো দিক কি হবে, খারাপ দিক কি হবে, এটা ভাববে। ঠিক আছে, আবেগে তোমার আবেগ হলো যে চল করে দিই কাজটা, পরে 5 বছর 10 বছর পর তুমি রিগ্রেট করবে, এটা যেমন না হয়, যেটা পরে ইনি রিগ্রেট করবেন ব্যাংকার। ঠিক আছে, লাইনটা তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, ওয়েট করো। The banker who was younger and more nervous, নার্ভাস মানে হচ্ছে উত্তেজনা প্রবণ, মানে তিনি খুব আবেগী ছিলেন, আবেগে বসে তিনি সব কাজ করতেন, তার বিবেক কোনো কাজ করতেন না, আবেগে সব ডিসিশন নিতেন, বিবেকের দ্বারা তিনি কোনো ডিসিশন নিতেন না। ক্লিয়ার? was suddenly carried away by excitement, মানে তিনি তার যে টেম্পার অর্থাৎ মেজাজটা তিনি হারিয়ে ফেললেন। he struck the table with his fist and shouted at the young man, তিনি টেবিলটাকে জোরে আঘাত করলেন এইভাবে। ঠিক আছে, আঘাত করে কি বললেন, এবং যে শাউটেড চিৎকার করা, ফিস্ট মানে হাতের মুঠি। ঠিক আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ফিস্ট, ये 2.5 किलो का हाथ है, যদিও এটা আমার 250 গ্রামের হাত, কোনো চাপ নেই, ये 2.5 किलो का हाथ, মানে এটা ভাবছিল আর কি ব্যাংকারটা যে এটার ফিস্ট মানে হাতের এই যে আমরা দেখছি হাতের মুঠি, এটাকে ফিস্ট বলে। তো ফিস্ট দিয়ে তার টেবিলটাকে আঘাত করলাম, চিৎকার করে বলে উঠলো, কার দিকে, লয়ার, ইয়ং লয়ারের দিকে। কি বলছে দেখো, he struck the table with his fist and shouted, মানে চিৎকার করে। ঠিক আছে, তিনি টেবিলটার উপর আঘাত করলো তার ফিস্ট দিয়ে, আর লয়ার দিকে চিৎকার করে বলছে দেখো, it's not true, মানে এটা সত্যি নয়, it's a lie, এটা সত্যি নয়, এটা মিথ্যা। I will bet you 2 millions, আমি বাজি লাগাচ্ছি 2 millions, তোমরা 2 millions টাই মনে রাখবে, বাট ইন্ডিয়ান কারেন্সিতে এটা প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি হয়। ঠিক আছে, ইন্ডিয়ান কারেন্সিতে ক্যালকুলেশন তোমরা করবে হয়তো প্রায় অ্যাপ্রক্স 20 লাখের কাছাকাছি আসবে এটা। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে টোটাল এক্সাক্ট অ্যামাউন্ট কত হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি। ক্লিয়ার?
I will bet you 2 millions, underline করো 2 millions টা fill in the blanks এর জন্য খুব ইম্পর্টেন্ট যে কত বেট তিনি লাগাইছিলেন ব্যাংক কার্ডটা। I will bet you 2 millions you would not stay in solitary confinement. Solitary মানে হচ্ছে isolation. Solitary মানে কি হচ্ছে isolation, একাকিত্ব। Clear? ISOLATION, 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 একাকিত্ব। Confinement মানে কি হচ্ছে? Confinement মানে অন্য কিছু না, confinement মানে হচ্ছে imprisonment, ঠিক আছে? যে ওয়ার্ডটা আমরা আগে অনেকবার শুনে এসেছি। imprisonment মানে হচ্ছে কারাবাস, ঠিক আছে? জেল হয়ে যাওয়া, আমরা লোকালি কি বলি, জেল হয়ে গেছে, কারাবাস হয়ে গেছে, জেলে বন্দি আছে, এই ব্যাপারটা। তাহলে কি হচ্ছে যে you would not stay in solitary confinement for 5 years. তুমি 5 বছরের বেশি তুমি একাকিত্ব কারাবাস অর্থাৎ সলিটারি কনফাইনমেন্ট তুমি থাকতে পারবে না। যদি থাকতে পারো তাহলে 2 মিলিয়ন, 20 মিলিয়ন নয় কিন্তু 20 লাখ হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে ভ্যালুয়েশন। তোমরা মনে রাখবে 2 মিলিয়ন, তোমরা অন্য কিছু মনে রাখতে জানো, পরীক্ষা হলে সব ভুল করে বসে থাকবে। তখন 2 মিলিয়ন এটা মাথার মধ্যে ওই জায়গাটাকে হাইলাইট করো বা আন্ডারলাইন করো, কিছু টপকা করে রাখবে। ক্লিয়ার? পরীক্ষাতে ইম্পর্টেন্ট আছে এই জায়গায়। I will bet you 2 millions you would not stay in solitary confinement for 5 years. 5 বছরের বেশি তুমি কনফাইনমেন্ট করতে মানে থাকতে পারবে না একাকিত্ব কারাবাসে। If you mean that in earnest, ঠিক আছে? If you mean that in earnest, earnest মানে হচ্ছে সিরিয়াসনেস, ঠিক আছে? মানে if you mean it seriously, যদি তুমি এটা সিরিয়াসলি বলছো, এটা ওই লয়ারটা বলছে ব্যাংকারটা লয়ারটা কি বলে যে তুমি 5 বছরের বেশি থাকতে পারবে না বাবু। ক্লিয়ার? এটা বলছে ব্যাংকারটা, কাকে বলছে? লয়ারটা। তখন লয়ারটা বলছে যদি তুমি এটা সিরিয়াসলি বলছো আমাকে, ঠিক আছে? এবার যদি তুমি সিরিয়াসলি বলছো কথাটা আমাকে, I will take the bet, I will take the bet মানে I accept your challenge বা I accept the bet. ক্লিয়ার? আমি বেটটা স্বীকার করি। আমরা 2 মিলিয়নস এর বেট লাগাবো, আমরা বেট লাগাবো 20 টাকা, ম্যাক্সিমাম 20 টাকা লাগাবো। লাগা বেট আজ সিএসকে জিতবে 20 টাকা লাগা, এই ব্যাপারটাকে আজ মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে 20 টাকা লাগা, এই ম্যাক্সিমাম আমাদের লিমিট আছে 20 টাকা। 20 লাখ টাকার আমাদের কাছে লিমিট নেই, যদি থাকতো তাহলে আমরা লাগাতাম। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি যে 2 মিলিয়নস একবারে কোনো না কিছু ভাবি যখন একটা লোক 2 মিলিয়নস কথাটা বলে দিল যে আমি তোমাকে মানে 20 লাখের বেড লাগাই, তার মানে তুমি ভাবতে পারছো এর কাছে কত টাকা আছে। এত টাকা আছে গুনার লোক নেই, গুনে শেষ করতে পারবে না। আমাদেরকে ডাকলে হয়তো ভালো ছিল যে টাকাটা গুনে দেওয়ার জন্য, আয়, বাট কোনো ব্যাপার না, ঠিক আছে? টেক্সটে আসো, আই উইল টেক দ্য বেট, আমি মানে আই অ্যাকসেপ্ট দ্য বেট, আমি বাজিটাকে স্বীকার করলাম। বাট আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স। আমি বেটটাকে অ্যাকসেপ্ট করলাম কিন্তু আমি 5 বছর থাকবো না, আমি 15 বছর থাকবো। 5 বছর ছিলিস ভাই, ঠিক ছিল, 5 বছর থাকতে দেখো বেড়ে মানে 2 মিলিয়ন টাকা পাতিস, তারপর ফুর্তি কর জীবন। একই বলছে ফুলাগিরি করে, এটা ফুলাগিরির চরমতম লেভেল। আমি 5 বছর থাকবো না, আমি 15 বছর থাকবো, যে মানে খারাপ আছে। এবার বুঝতে পারবে ব্যাপারটা কি, কতটা টাফ। 15 ডান, ক্রাইড দ্য ব্যাংকার। ব্যাংকারটা চিৎকার করলে 15 বছর, ঠিক আছে চলো থাক তুই 15 বছর। জেন্টলম্যান, দেখো একজনকে না সবাইকে বলি, মানে মহোদয়গণ, মানে যতজন গেস্ট তার পার্টিতে এসেছিল সবাইকে বলছে মহোদয়গণ, আই স্টেক 2 মিলিয়ন, আমি 2 মিলিয়ন বাজি রাখলাম যদি এই লয়ার 15 বছর যদি থাকতে পারে। তারপর কিছু কন্ডিশনও থাকবে, নেক্সট প্যারাগ্রাফ তোমাদেরকে আমি যখন পড়াবো আমি বলবো ওই প্যারাগ্রাফে কি কন্ডিশন আছে, কি কি জিনিস তার কাছে থাকবে, কি কি থাকবে না, প্রত্যেকটা কথা একটা এগ্রিমেন্টে সে লিখে দিবে, ঠিক আছে? প্রত্যেকটা ছোটখাটো বিষয়, ক্লিয়ার? এরপর কি বলতে দেখো, অ্যাগ্রিড, ঠিক আছে, ইউ স্টেক your millions and I stake my freedom. What a line. You stake your millions, তুমি তোমার মিলিয়ন্স বাজি রাখো, আমি আমার স্বাধীনতাকে বাজি রাখছি। এই স্পিচটা হাইলাইট করো, এটা fill in the blanks এর জন্য খুব ইম্পর্টেন্ট। You stake your millions and I stake my freedom, এই জায়গাটা একটা ড্যাশ দিল যে I stake my dash, I stake my কি freedom। এইগুলোর মধ্যে থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে। টেক্সট যে স্টুডেন্ট ভালো করে রিডিং দেবে
তার কাছে এমসিকিউ সহজ, যে দিবে না সে পারবে না, এজ সিম্পল এজ দ্যাট। ক্লিয়ার কাট কথা ভাই। যদি টেক্সট পড়ে যাও পরীক্ষাতে তাহলে অ্যানসারে টিক মার্ক দিতে পারবে, না হয় এই বন্ধুকে একবার ডাকবে ওই বন্ধুকে একবার ডাকবে, যে ভাই উত্তরটা বল দিয়ে একদম বসে থাকবে। ঠিক আছে, এমসিকিউ চ্যালেঞ্জিং জায়গা। ঠিক আছে, এমসিকিউ একটা ভুল মানে 1 নাম্বার গেল তোমাদের। ঠিক আছে, তো একটু ভাইবে শুনে অ্যানসারের সাথে ডিল করতে হবে, তার জন্য তোমাদেরকে টেক্সটটা পড়তে হবে। আর আমি যদি সামারি করে চলে যাই তাহলে সামারি থেকে তুমি এমসিকিউ অ্যানসার করতে পারবে না, তোমাকে টেক্সটটা আগে পড়তে হবে, তাহলে তুমি অ্যানসারটা করতে পারবে এমসিকিউ স্পেশালি। তাহলে কি হচ্ছে যে অ্যাগ্রিড, ঠিক আছে চলো আমি সহমতি, আমারও একই মত আছে। ইউ স্টেক ইউর মিলিয়ন্স, আই স্টেক মাই ফ্রিডম, সেড দ্য ইয়ং ম্যান। এন্ড দিস ওয়াইল্ড মানে অস্বাভাবিক, সেন্সলেস, মিনিংলেস। সেন্সলেস মানে হচ্ছে মিনিংলেস, অর্থহীন, যার কোনো মানেই নেই। ওয়াইল্ড মানে আমি কি বললাম? অস্বাভাবিক, যেটা স্বাভাবিক কিছু সব অস্বাভাবিক কিছু। এন্ড দিস ওয়াইল্ড মানে অস্বাভাবিক, সেন্সলেস মানে মিনিংলেস, অর্থহীন, যার কোনো মানেই হয় না। That was cried out. আচ্ছা, cried out মানে সরি carried out. I'm extremely sorry. Carried out এটা হচ্ছে যে ফ্রেজাল ভার্বটা যেটা হচ্ছে, সেই ফ্রেজাল ভার্বটার মানে হচ্ছে executed, বাট তোমরা বলতে পারো টু পারফর্ম। ঠিক আছে, এর বাংলা মানে তোমরা লিখো সম্পন্ন করা। তার মানে কি হলো? এই অর্থহীন, এই অস্বাভাবিক ডেটটা সম্পন্ন হয়ে গেল, এক্সিকিউটেড হয়ে গেল, ক্যারিড আউট হয়ে গেল। দ্য ব্যাংকার স্পয়েলড, এর আগে একটা কথা অ্যাড করো তো, দ্য ব্যাংকারের পর একটা ওয়াজ, একটা ভার্ব অ্যাড করো, এটা তোমাদের পড়তে সুবিধা হবে। দ্য ব্যাংকার ওয়াজ স্পয়েলড। স্পয়েলড মানে হচ্ছে কেয়ারলেস। ঠিক আছে, কোনো পরোয়া করে নাই, পরোয়া ছাড়াই, কেয়ারলেস, কোনো পরোয়া নাই। ঠিক আছে, পরোয়া করে নাই কোনো জিনিস। কারণ কি? যদি তোমার কাছে অগন্তি টাকা থাকে, যে টাকা তুমি গুনে শেষ করতে পারবে না, তুমি কোনো জিনিসের জন্য কি ভাববে আমাকে বলো? মুকেশ আম্বানিকে ট্রেনে বা বাসে চাপার জন্য ভাববে যে বাসে 50 টাকা ভাড়া, আমি ট্রেনে চলে যাই 10 টাকা ভাড়া, এটা ভাববে কি মুকেশ আম্বানি? তার কারণ তোমার কাছে অঠের টাকা, তোমার টাকা কি গুনে শেষ করতে পারবে? আমরা ভাববো যে না, আমরা বাসে যাবো না, আমরা ট্রেনে যাবো, তার ভাড়াটা কম। ঠিক আছে, এটা আমাদের মিডল ক্লাস মেন্টালিটি, বাট তার কাছে মেন্টালিটিটা নাই। ঠিক আছে, কিভাবে? তার কাছে 2 মিলিয়ন কোনো ব্যাপারই নয়, আমি বলছি শুধু কোনো ব্যাপারই নয়। 2 মিলিয়ন মানে হাতের ময়লা। ঠিক আছে, এইভাবে হাতটাকে একবার ঘুষে দিল তো যেটা পড়লো সেটা 2 মিলিয়ন। এইভাবে জিনিসটা, এটা আমি বুঝাবার জন্য বলবো, এটাকে সিরিয়াসলি নিয়ে যাও। দ্য ব্যাংকার ওয়াজ স্পয়েলড। স্পয়েলড মানে হচ্ছে কেয়ারলেস, এন্ড ফ্রিভোলাস। ফ্রিভোলাস মানে হচ্ছে ট্রিভিয়াল, ঠিক আছে, তুচ্ছ একটা ব্যাপার, মানে নট সিরিয়াস। এমন কোন সিরিয়াস ম্যাটার ছিল না, এটা মানে ট্রিভিয়াল টাইপের জিনিস, একটা ছোটখাটো একটা ব্যাপার, এটা সিরিয়াস কিছু নয়। ফ্রিভোলাস। আচ্ছা, ফ্রিভোলাস মানে আমি দুটো কথা বললাম, একটা আমি বললাম নট সিরিয়াস, একটা বললাম ট্রিভিয়াল। ক্লিয়ার? TRIVIAL ট্রিভিয়াল, TRIVIAL ট্রিভিয়াল। আর একটা কি বললাম আমি? নট সিরিয়াস। দ্য ব্যাংকার ওয়াজ স্পয়েলড মানে কেয়ারলেস ছিল, আর কি ছিল? ফ্রিভোলাস ছিল, মানে সিরিয়াস ছিল না এসে। উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং। মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং মানে হচ্ছে অগন্তি ধন, গুণে তুমি শেষ করতে পারবে না আমার কাছে কত ধন আছে। রেকনিং মানে হচ্ছে ক্যালকুলেটিং বা ক্যালকুলেশন, মানে বিয়ন্ড রেকনিং মানে ঠিক আছে, বিয়ন্ড হিজ রেকনিং মানে তুমি গুণে শেষই করতে পারবে না তার কাছে কত টাকা আছে, তুমি ক্যালকুলেশনই করতে পারবে না এত টাকা আছে। তো যা এত যদি টাকা থাকে তো সে তো ডেফিনেটলি কেয়ারলেস হবে কি, সে তো ডেফিনেটলি তোমার ফ্রিভোলাস তো হবে কি, ট্রিভিয়াল তো হবে কি, সে তো সিরিয়াস তো হবে কি, এটা তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, was delighted at the bet। তাহলে the banker was delighted at the bet। delighted মানে হচ্ছে pleased, আনন্দ পাওয়া, ফুর্তি পাওয়া, মানে বেটটা লাগান দেওয়ার পর বিশাল ফুর্তি, কি পুলক জীবনে, পুলক শেষ হচ্ছে না, এত ফুলকি জীবনটা এবার। was delighted at the bet। delighted মানে হচ্ছে pleased। at supper he made fun of the young man। ঠিক আছে, দেখো সাপার মানে কি হচ্ছে, সাপার মানে হচ্ছে ডিনার। এর দুটা মানে, এটা কন্ট্রোভার্সিয়াল একটা মিনিং। এর মানে আমি তোমাদেরকে বলছি ডিনারও হয়, আবার এর মানে কি হয় কি রাতের বেলার যে খাবারটা যেটা হয়, ঠিক আছে, রাতের বেলার যে খাবার, সেই খাবারটাকেও অনেকে সাপার বলে। আবার অনেকে যেটা মানে যে সময় আমরা বাঙালিরা
চপ মুড়ি খাই, যে সময় আমরা চানাচুর মুড়ি খাই, ঠিক আছে, আমরা যেটা সন্ধ্যার সময় যে খাবারটা খাই লাইট, এটাকে আবার অনেকে সাপার বলে, ঠিক আছে। তোমাদেরকে আমি বলবো ডিনার, ঠিক আছে, তোমাদেরকে আমি কি বলছি ডিনার। এই ডিনার ওয়ার্ডটা তোমরা মাথায় রাখো, তার কারণ তুমি পার্টিতে গেছো, তুমি 7টার সময় যায় পার্টিতে, তুমি খাবার পাবে না, ঠিক আছে, মানে একটু লেট নাইট পার্টি, সেই সময় পার্টিতে চলছে। এটা সাপারটা তোমাদেরকে আমি বলে রাখি, এটাকে দুটো মিনিং, একটা ডিনারও হয়, আবার ইভিনিং মিলও বলা যায়, ইভিনিং স্ন্যাক্স বলা যেতে পারে। আমরা বাঙালিদের যেটা তোমাদেরকে বললাম যে আমরা বাঙালিরা যে সময়টায় চানাচুর মুড়ি যে সময়টাই খাই, ঠিক আছে, চানাচুর মুড়ি লঙ্কা পেঁয়াজ এই সময় যেটা খাই সেটা হচ্ছে আমাদের সাপারও বলা যায়, বা রাতের বেলা যে খাবারটা আমরা খাই সেটাকে সাপার বলা যায়। ক্লিয়ার? At supper he made fun of the young men. ডিনারের সময় সেই ব্যাংকারটা ইয়ং লয়ারটাকে জোক করছিল, মক করছিল, ঠিক আছে, মানে হাসি মজাক করছিল, ঠিক আছে। ফান, মেড ফান মানে ইয়ার্কি ঠাট্টা এই সমস্ত জিনিস অফ দ্য ইয়ং ম্যান, এন্ড সেড, এবং বলছে থিঙ্ক বেটার অফ ইট ইয়ং ম্যান, তোমাকে আরো একবার ভাবা উচিত তরুণ, ঠিক আছে, ইয়ং ম্যান যুবক, while there is still time, যদিও এখন সময় আছে তোমার কাছে, তুমি 2 millions are a trivial, আমার কাছে, ব্যাংকারটা বলছে লয়ারটাকে, আমার কাছে 2 মিলিয়ন কিচ্ছু লয়। ট্রিফল, ট্রিফল মানে হচ্ছে তুচ্ছ, ইনসিগনিফিকেন্ট, কোনো ব্যাপারই নাই আমার কাছে 2 মিলিয়ন, আমাদেরকেও দাও 2 মিলিয়ন, আমারও তো প্রয়োজন আছে, ঠিক আছে, বাট আমাদের ওই ইমপ্রেজনমেন্টটা বলো না, ঠিক আছে। এই জিনিসটা যে ব্যাংকারের কাছে 2 মিলিয়নসটা কোনো ব্যাপারই নয়, আমি তোমাদেরকে আগেই বললাম, সেই কথাটা সে নিজের মুখে বলছে, কি বলতে, তুমি 2 মিলিয়নস আর ট্রিফল, ট্রিফল, ট্রিফল মানে হচ্ছে তুচ্ছ, ইনসিগনিফিকেন্ট, ছোটখাটো একটা ব্যাপার স্যাপার। 2 মিলিয়ন হাতের ময়লা, ঠিক আছে, 20 লাখ টাকা, 1-2 লাখ নয়, 20 লাখ, আমি ইন্ডিয়ান কারেন্সিতে কথা বলছি, এটা হচ্ছে 2 মিলিয়ন, ঠিক আছে, এটা রাশিয়ান কারেন্সি, রুবেলস প্রবাবলি, ঠিক আছে। But you are losing 3 or 4 of the best years of your life. But you are losing 3 or 4 of the best years. আচ্ছা, একটু আগে বললে 15 বছর থাকবো, এখনই বলতে 3 থেকে 4 বছরের, ঠিক আছে, এটা কি ধরনের কথাবার্তা চলছে আমি ক্লিয়ার করছি দেখো। But you are losing 3 or 4 of the best years of your life. তুমি তোমার জীবনের 3 থেকে 4টা বেস্ট বছর, ভালো একটা বছরকে তুমি হারাবে। I say 3 or 4, আমি বলছি 3 আর 4, তার কারণটা কি? Because you would not stay longer, কারণ তার থেকে বেশি তুমি থাকতে পারবে না। ব্যাংকারটা বলছে লয়ারটাকে, আমি জানি তুমি 3 থেকে 4 বছরের বেশি তুমি থাকতে পারবে না ইমপ্রিজনমেন্টে, ঠিক আছে, একাকিত্ব, সলিটারি ইমপ্রিজনমেন্টে তুমি থাকতে পারবে না। Don't forget either, you unhappy man, the voluntary confinement is great deal harder to bear than compulsory. এই জায়গাটা একটু মন দিয়ে বুঝো, এই জায়গাটা একটু কমপ্লিকেটেড জায়গা আছে, এটা আমি ক্লিয়ার করে বলছি। ডোন্ট ফরগেট এইদার, এটা ভুলে যাও না মিস্টার, ঠিক আছে, মিস্টার মিজারেবল ম্যান, লয়ারটাকে বলছে মিজারেবল, আনহ্যাপি ম্যান, আনহ্যাপি ম্যান মানে হচ্ছে মিজারেবল ম্যান, যে ওহে মিজারেবল ম্যান, ওহে দুঃখী মানুষ, তুমি এটা ভুলে যাও না যে দ্য ভলেন্টারি কনফাইনমেন্ট, ভলেন্টারি, আচ্ছা তোমরা ভলেন্টিয়ার ওয়ার্ডটা শুনেছো? সিভিক ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার মানে লেটস সে তোমার পাড়ার দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজা তুমি একটা ব্যাচটা প্রিন্ট করা দেখতে পাবে, যে পাড়ার যারা কমিটির যারা দাদা বা কাকা যারা থাকে ওদের একটা ভলেন্টিয়ার লেখা থাকে, মানে স্বেচ্ছাসেবক, নিজের ইচ্ছায় চলে আসছে সেবা করার জন্য, ঠিক আছে। এই জিনিসটা যে কি বলছে, যে দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট, স্বেচ্ছায়, ভলেন্টারি কথাটা মানে হচ্ছে স্বেচ্ছা, স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় যে কনফাইনমেন্ট, কনফাইনমেন্ট মানে আমি আগে বললাম কারাবাস, মানে নিজের ইচ্ছায় কারাবাসটা ইজ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার, মানে হার্ডার টু বিয়ার মানে হচ্ছে আনবিয়ারেবল, অসহ্য, মানে একটু টাফ, বিয়ার মানে কি সহ্য করা, মানে নিজের ইচ্ছায় কারাবাসে থাকাটা এটা একটু বেশি হার্ডার, একটু বেশি জটিল সহ্য করা, ঠিক আছে। দেন কম্পালসারি, কম্পালসারি মানে তোমরা এই কথাটা মনে হচ্ছে কম্পালসারি কনফাইনমেন্ট, মানে যেটা তোমাকে ল বলে দিলে যে তোমার চলো এবার যাবজ্জীবন কারাদণ্ড হবে, এই বিষয়টাকে মানে এই বিষয়টাকে সহ্য করা যতটা টাফ হয় তার থেকে অনেক গুণে টাফ হয় এটা তুমি নিজের ইচ্ছায় যে কনফাইনমেন্টটাকে লিখবে। বুঝতে পারছো আমি কি বলছি?
এই জিনিসটা। Don't forget either, you unhappy man, that voluntary confinement is a great deal harder to bear than compulsory. মানে বাধ্যতামূলক যে কারাবাস, ঠিক আছে, এটা থেকে অনেক বেশি জটিল সহ্য করা কোনটা? মানে ভলেন্টারি, মানে স্বেচ্ছায় কারাবাস। ঠিক আছে, বোঝা গেল কি গেল না? যদি বোঝা গেছে তো কমেন্ট একটা ইয়েস লিখো, ঠিক আছে, যদি না বোঝা গেছে তো নো লিখো। অফলাইন ক্লাসে আমি আরো ডিটেইল, মানে যদি তোমাদের কোনো থাকে তো নেক্সট ক্লাসে আমি তোমাদের এটা বা কমেন্টে আমি ডাউটটা ক্লিয়ার করছি তোমাদের। আশা করি কোনো কারো ডাউট থাকবে না, আর যদি থেকে যায় আমাকে কমেন্টে জানাও। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. মানে the thought that you have the right to step out in liberty, মানে এই চিন্তা ভাবনাটা যে তুমি যে কোনো সময় তুমি কারাবাস থেকে বেরিয়ে যেতে পারো, ঠিক আছে, তুমি তো স্বেচ্ছায় কারাবাস নিচ্ছ না, তো এই সময়টা তোমার মনে থাকতে পারে আমি যে কোনো সময় গেমটাকে কুইট করতে পারি। গেম যদি বলাটা ভুল হচ্ছে, বাট তোমার একটা মানে লিবার্টি, মানে ফ্রিডম, তোমার একটা স্বাধীনতা আছে, তুমি যে কোনো সময় এখান থেকে চলে যেতে পারো। এই জিনিসটা তোমাকে তোমার যে কারাবাসের মধ্যে যে জীবনটা আছে, ঠিক আছে, ইমপ্রিজন্ড যে লাইফটা তোমার আছে, সেই লাইফটাকে তোমাকে একদম বিসাইন দিবে, পয়জন করে দেবে, কোনো বিষক কাণ্ড, মানে বিষের বিষক কাণ্ড করে দেবে। এই জিনিসটা বলছে। আরেকবার পড়ো লাইনটা। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence, মানে কি ruin your whole existence, destroy your whole existence, তোমার পুরো এক্সিস্টেন্সটাকে ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে, ঠিক আছে, তোমার মানসিক যে শান্তিটা, সেই শান্তিটাকে পুরো নষ্ট করে দেবে। তো এই চিন্তা ভাবনাটা যে আমি যে কোনো সময় তো কুইট করতে পারি, এই বিষয়টা ক্লিয়ার। আই এম সরি ফর ইউ, তোমার জন্য আমার খুব দুঃখ লাগছে, এটা বলছে আর কি ব্যাংকারটা লয়ারটাকে। নেক্সট কি বলছে, এন্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। আচ্ছা, এই ওয়াকিং টু অ্যান্ড ফ্রো এটা হচ্ছে একটা ওল্ড ফ্যাশনের, এই টু অ্যান্ড ফ্রো যে কথাটা আছে না, এই কথা মানে তোমরা লিখবে পেসিং। আমি নাইট ট্রেনের দেউলিতে ওয়ার্ডটা আমি বহুতবার বলেছি পেসিং, একটু আগেটা আমি পেসিং ওয়ার্ডটা বললাম, শুরুর লাইনটাতে আমি পেসিং ওয়ার্ডটা বললাম। পেসিং মানে হচ্ছে পাইচারি করা, মানে কি হচ্ছে, এটা প্রেজেন্ট সিচুয়েশনে ছিল, এতক্ষণ তো কত ফ্ল্যাশব্যাকে ভাবছিল আর কি ব্যাংকারটা যে কি ঘটেছিল তার সাথে 15 বছর আগে, সে আবার প্রেজেন্ট মোমেন্টে চলে গেছে, বর্তমান সময়টা ছিল, যে সময়টা কথাটা তিনি প্রথম লাইনে শুরু করেছিলেন, ঠিক আছে। এন্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। আচ্ছা, এই টু অ্যান্ড ফ্রোটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে একটা ওল্ড ফ্যাশন রাইটিং স্টাইল, পুরানো সময় এটা লেখা হতো টু অ্যান্ড ফ্রো, মানে হচ্ছে পাইচারিকা, ঠিক আছে। পুরানো সময় এইসব এই ধরনের অনেক কিছু টার্ম, অনেক কিছু ফ্রেজেস ব্যবহার করা হতো, ওল্ড ফ্যাশন এগুলো এখন আর ইউজ করা হয়নি, ঠিক আছে, ওল্ড ফ্যাশন ওয়ে, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি, মানে উনার থেকে ব্যাক টু ফোর্থ, এক কোণ থেকে আরেক কোণ, মানে পাইচারি করছে, একবার সামনে যাচ্ছে একবার পেছনে যাচ্ছে। যেভাবে নাইট ট্রেনের দেউলি যে ন্যারেটর আমাদের ছিল, সেই ন্যারেটর যেভাবে ওই স্টেশনের উপর হাঁটাহাঁটি করছিল, সেম একইভাবে এই যে ব্যাংকার আছে, সেই ব্যাংকারটাও কিন্তু হাঁটাহাঁটি করছে, ক্লিয়ার। এন্ড আস্কড হিমসেলফ, এবং সে নিজেকে জিজ্ঞেস করছে, এই জায়গায় তিনি তার রিগ্রেটের ব্যাপারটা আসছে, সে তার নিজেকে সরি সে নিজেকে জিজ্ঞেস করছে কি, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, কি দরকার ছিল সেই বাজিটা, মানে ব্যাংকারটা নিজেকে জিজ্ঞেস করছে, এটা রিগ্রেট হচ্ছে, একটা অনুতাপ নিজের মধ্যে কাজ করছে, কি দরকার ছিল বেটটা লাগাবার, নিজেকে সে নিজে জিজ্ঞেস করছে। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ দ্য বেট, কি লাভ হইলো বেটটা লাগায়, কিছু লাভ হইলো কি, কিছু লাভ হইলো, কি বলছে। হোয়াট ইজ দ্য গুড, গুড মানে যেখানে বেনিফিট, মানে এইভাবে পড়ো ওয়ার্ডটাকে, ওয়ার্ড টু ওয়ার্ড আমি তোমাকে পড়াচ্ছি, আমি যেটা তোমাদের মানে যেটা তোমরা পড়ে এবং ইজিলি বুঝতে পারবে, আমি সেই ওয়ার্ড মিনিং গুলো তোমাদেরকে বলছি। এখানে তুমি যদি পড়ো, হোয়াট ইজ দ্য গুড অফ দ্য ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 million, তোমার মাথার উপর দিয়ে গেল ওয়ার্ড, মানে লাইনটা আমি তোমাদের কি বলছি দেখো। হোয়াট ইজ দ্য গুড, গুড মানে বেনিফিট, মানে কি লাভ হলো, অফ দ্য ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ, মানে কি লাভ হলো ওই ইয়ং লয়ারটা তার 15টা বছর বুঝায়। লুজিং মানে হচ্ছে স্পেন্ডিং, ওয়েস্টেজ, SPENDING, স্পেন্ডিং, ওয়েস্টেজ, WASTE
HE ওয়েস্টেজ মানে অপচয় করে। সেই মানুষটা মানে সেই ম্যানটা কি লাভ হলো? তার 15টা বছরকে অপচয় করে কিছু তো লাভ হলো না। And mine throwing away মানে ছুড়ে দেওয়া, throwing away মানে losing, হারিয়ে যাওয়া। throwing away 2 million, আর আমার কি লাভ হলো 2 মিলিয়ন হারিয়ে যাওয়া। মানে সেই লোকটা লয়ারটারও কোনো মানে উকিলটারও কোনো তো লাভ হলো না, 15টা বছর তার মানে একদম ওয়েস্টেজ করে অপচয় করে দিল। আর আমারও তো কোনো 2 মিলিয়ন হারায়নি, বিশেষ কিছু লাভ হলো না, আমার তো সে লোকসানই হলো, আমার তো সেই ক্ষতিই হলো, হয় কিনা? এই জিনিসটা সেই জন্য বলছি হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেড। অবজেক্ট মানে পারপাস, আমি আগেও তোমাকে বললাম কি লাভ হলো আমাদের এই বেডটা লাগায়, কিছুই তো লাভ হলো না। এট দ্য এন্ড অফ দ্য ডে can it prove that the death penalty is better or worse than imprisonment for life? সেটা প্রুফ করতে পারলো, সেটা প্রমাণ করতে পারলো যে ক্যাপিটাল পানিশমেন্ট মানে ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স, যে ডেথ পেনাল্টিটা অর্থাৎ যে মৃত্যুদণ্ডটা, যে সুপ্রিম যে পানিশমেন্ট, ঠিক আছে, এটা ভালো, এটা বেটার, এটা ওয়ার্স, এটা ভালো না খারাপ, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, সেটা প্রমাণ করতে পারলো না, ঠিক কিনা? সেটা প্রমাণ করতে পারলো না যে এটা ভালো বটে, এটা খারাপ, সেটা প্রমাণ করতে পারলো না। তাহলে কি লাভটা হলো আমাদের বেডটা লাগায়? নো, it was all nonsensical and meaningless. না, এটা ছিল একটা nonsensical। nonsensical মানে কি হচ্ছে? ফুলিশ, অ্যাবসার্ড বলতে পারি আমি, ঠিক আছে? ফুলিশ বলতে পারি, অ্যাবসার্ড বলতে পারি, ঠিক আছে? and meaningless, অর্থহীন। nonsensical মানে তোমরা লিখবে ফুলিশ, FOOLISH, I repeat FOOLISH, ফুলিশ। আর একটা কি বললাম আমি? অ্যাবসার্ড, ABSURD, অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে হচ্ছে অযৌক্তিক, ঠিক আছে? মানে এটা ছিল একটা অযৌক্তিক, একটা মিনিংলেস, অর্থহীন, যার কোনো মানেই নেই এই জিনিস। On my part, it was the caprice of a pampered man. এই জায়গাটা কিন্তু আন্ডারলাইন করবে, এই কোটা যতটা আমি বলছি, মানে এই অন থেকে শুরু করে অন মাই পার্ট থেকে একদম মানে গ্রিড ফর মানি অব্দি কোটাটা হাইলাইট করো। মানে অন মাই পার্ট it was the caprice of a pampered man and on his part simple greed for money. এটা কোটাটাকে হাইলাইট করো, ঠিক আছে? যে আচ্ছা মাই পার্ট মানে কি, আমাকে কে বলবে? মাই পার্ট মানে আমার পার্ট, ঠিক আছে? আচ্ছা এখানে স্পিকারটাকে ব্যাংকার, মানে তোমরা এই মাই পার্টের তলায় লিখবে যে ফ্রম ব্যাংকার্স ওপিনিয়ন বা ফ্রম ব্যাংকার্স সাইড, ঠিক আছে? ফ্রম ব্যাংকার সাইড মানে ব্যাংকারের দিক থেকে কি হয়েছিল, আর ওই হিজ পার্ট মানে ফ্রম দ্য লয়ার সাইড, ব্যাংকারের সাইড থেকে কি হয়েছিল আর ওই লয়ারের সাইড থেকে কি হয়েছিল, এই জিনিসটা বলছে, ঠিক আছে? এই গোটাটাকে হাইলাইট করবে বা আন্ডারলাইন করবে। মাই পার্ট ইট ওয়াজ আ ক্যাপ্রাইস। আচ্ছা ক্যাপ্রাইস মানে কি জানো? ক্যাপ্রাইস মানে হচ্ছে একটা খেয়াল, একটা সিলি ডিজায়ার, আমরা বলতে পারি একটা সিলি ডিজায়ার বলতে পারি, একটা হুইম বলতে পারি, হুইম, WHIM, হুইম, একটা খেয়াল, একটা খেয়ালি পনা, ঠিক আছে? হুইম, WHIM, হুইম, একটা খেয়াল। আর একটা কি বলেছে? of a pampered man, pampered man মানে হচ্ছে একটা বিগড়ে যাওয়া মানুষ, একটা মানে একটা হচ্ছে প্যাম্পার্ড মানে তোমরা লিখতে পারো একটা স্পয়েলড ম্যান মানে একদম বিগড়ে গেছে, পৌঁছে গেছে যে মানুষ। স্পয়েলড মানে পৌঁছে যাওয়া, তো স্পয়েলড মানে কি? যে বিগড়ে যাওয়া মানুষ। একটা বিগড়ে যাওয়া মানুষের একটা খেয়াল, আর আমার দিক থেকে মানে ব্যাংকারের দিক থেকে ছিল একটা বিগড়ে যাওয়া মানুষের একটা খেয়াল, আর ওই on his part simple greed for money, এবং লয়ার দিক থেকে কি ছিল? এই his part এর তলায় লিখবে from lawyer side, from lawyer, LAWYER, lawyer apostrophe S, lawyer এর, উকিলের দিক থেকে বলছি। simple greed মানে লোভ for money, টাকার লোভ ছিল। এটা তো আমাদের মানে আমাদের ছিল আর কি, আমার ছিল একটা প্যাম্পার্ড ম্যানের একটা কি একটা খেয়াল ছিল যে চলো লাগাই দাও 2 মিলিয়ন, কি হবে? আমার কাছে তো অনেক টাকা আছে, 2 মিলিয়ন গেল। আর ওই লোকটা কি ছিল যে 15টা বছর যাবে, তো যা কি আছে, 2 মিলিয়ন তো আমি পাবো, এই জিনিসটা একটা লোভ ছিল তার মধ্যে, ক্লিয়ার?
Then he remembered what followed that evening. Followed মানে তোমরা লিখবে কি happening, ঠিক আছে? What happened? Happening লিখবে happened, HAPPENED, মানে what happened. Then he remembered what happened that evening. সেই সন্ধ্যায় আর কি কি ঘটেছিল, ঠিক আছে, সেটা সে মনে করছে। রিমেম্বার্ড মানে রিকালেক্ট, স্মরণ করা, ঠিক আছে। It was decided that the young man should spend the years of his captivity, মানে captivity মানে হচ্ছে imprisonment, ঠিক আছে, কারাবাসে, captivity under the strictest, ঠিক আছে, stricter একটা strictest, ঠিক আছে, strictest মানে একদম কঠোরতম, সব থেকে কঠোরতম, কঠোরতম, একদম কঠোরতম, ঠিক আছে, এবং সব থেকে টপ লেভেলেরটা। স্ট্রিক্ট সুপারভিশনস মানে তোমরা বলবে, তোমরা লিখবে অবজারভেশন মানে নজরদারিতে, নজরদারিতে। আমি লাইনটার মানেও বলছি, ওয়েট করো। In one of the lodges মানে তোমরা লজ ওয়ার্ডটা শুনেছো, লজ, অমুক লজে আজকে বউ ভাত আছে, অমুক লজে আজকে পৈতাবাড়ির ভোজ আছে। লজ মানে কি একটা বাড়ি, লজ মানে কি একটা থাকা খাওয়ার জায়গা, যেখানে লজিং, বোর্ডিং এই সমস্ত, যেখানে থাকা খাওয়ার জায়গা থেকে, অর্থাৎ আমরা বাড়ি বলবো, ঠিক আছে। বড় লোকের বাগানে তো বাগান বাড়ি, ফার্ম হাউস তো থাকে, সেটা একটা লজ বলছে, ঠিক আছে। টাকা পয়সা তো অভাব নেই, যে একটা তরকতে 2 মিলিয়ন টাকাকে লাগান দিতে পারে, তার কাছে ভাবো কত টাকা আছে, এবার ইমাজিন করে দেখো তার কাছে কত টাকা হবে, ঠিক আছে। লোক দিও না প্লিজ, লোক দিও না, যে তার কাছে কত টাকা ছিল, ছাড়ে দাও, সেসব জিনিস তোমাদের ভাবার বিষয় না। রাইটার বলে তো আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই, ক্লিয়ার। Then he remembered what followed that evening. সে সন্ধ্যায় কি ঘটেছিল সেটা সে মনে করছিল। It was decided that the young man should spend the years of his captivity. ওই তরুণ বা ওই যুবক যে লয়ারটা ছিল, যে উকিলটা ছিল, সেই উকিলটা ওই ব্যাংকারের ক্যাপটিভিটিতে মানে ব্যাংকারের অবজারভেশনে তার বাড়িতেই সে কিন্তু একাকী, সলিটারি কনফাইনমেন্টে বা একাকিত্ব কারাবাসে সে থাকবে। সব থেকে কঠোরতম যে সমস্ত রুলস থাকবে সেই সমস্ত রুলস ইমপ্লিমেন্ট করবে তার উপর। দেখো পরের লাইনটা পড়ো, কোথায় করবে দেখো। সুপারভিশন মানে আমি বললাম যে অবজারভেশন। ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংক অফ গার্ডেন, ওই ব্যাংকারের যে গার্ডেন আছে মানে ব্যাংকের মালিকের যে বাগান আছে, সেই বাগানে লজ আছে অনেকগুলো, তার মধ্যে কোনো একটা লজে সে থাকবে, কোনো একটা বাড়িতে সে থাকবে। একদম কঠোর যে সমস্ত রুলস রেগুলেশন থাকবে সেই সমস্ত রুলস আর রেগুলেশন বানাবে ওই ব্যাংকারটা, যাতে সে 3 থেকে 4 বছরের মধ্যে যেমন পালাইবে, ঠিক আছে। বাট আমি আবার বলবো যে কি ঘটছে, ওয়েট করো, টেক্সটটা যখন আমি পড়াবো তখন আমি বলবো তোমাদের। এরপর কি বলছো দেখো, এই জায়গাটা থেকে হাইলাইট করবে জায়গাটা পড়া, ঠিক আছে। যে it was agreed that for 15 years he should not be free to cross the threshold of the lodge. Threshold মানে হচ্ছে চৌকাঠ, আমরা চৌকাঠা বলি, ঠিক না? চৌকাঠা, ঘরের যে দেখবে চৌকাঠা যেটা হয় না, ঘরের দরজা থেকে দরজা যে চৌকাঠাটা, সেটাকে আমরা থ্রেশহোল্ড বলি, ঠিক আছে। থ্রেশহোল্ড মানে হচ্ছে ঘরের চৌকাঠা, মানে ওই যে পুরো 15টা বছর সে মানে চৌকাঠাটা ক্রস করতে পারে না, সে একটা রুমের মধ্যে বন্দি থাকবে। এই জিনিসটা আন্ডারলাইন করবে। It was agreed that for 15 years he should not be free to cross. সে ফ্রি লয়, সে অতিক্রম করতে পারবে না কোনটাকে, ওই থ্রেশহোল্ড অফ দ্য লজ মানে বাড়িটার যে চৌকাঠাটা, যে দরজাটা, সেই দরজাটা সে ক্রস করতে পারবে না। টু সি হিউম্যান বিংস, কিসের জন্য? লোকজনকে দেখতে পাবে না কোনো। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, 15 বছর কোনো মানুষের সাথে তার দেখা করতে সে পারবে না। 15টা বছর সে কোনো মানুষের ভয়েস অর্থাৎ কথাবার্তা শুনতে পারবে না। অর টু রিসিভ লেটার্স এন্ড নিউজ পেপার, সে না কোনো চিঠি রিসিভ করতে পারবে, না সে কোনো নিউজ পেপার পড়তে পারবে, ঠিক আছে। ওই 15টা বছর না কোনো সে মানুষের সঙ্গে কথাবার্তা করতে পারবে, ঠিক আছে, না মানুষের সঙ্গে দেখা করতে পারবে, না সে চিঠি বা নিউজ পড়তে পারবে, এগুলো সে কিছুই পাইবে না। এইটা আন্ডারলাইন করবে, মানে হাইলাইট করবে। এই জায়গা থেকে প্রশ্ন হবে যে কোন কোন জিনিসগুলো সে মানে ফ্রি ছিল না,
ঠিক আছে, মানে সে কোন জিনিসগুলো করতে পারতো না তার কি এগ্রিমেন্ট ছিল, সেই এগ্রিমেন্ট এবার সে কি করতে পারতো সেটা বলা আছে। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যে গান বাজনার যে সমস্ত জিনিসপত্র গুলা, ফ্লুট হলো, বাঁশি হলো, ঠিক আছে, গিটার হলো, একতারা হলো, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকে আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলা, সেইগুলা। He was allowed to have a musical instrument and books. সে কোন জিনিসগুলোকে অ্যালাউ করবে? সে পাবে শুধুমাত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিছু বই পাবে, and was allowed to write letters. সে চিঠি লিখতে পারবে, বাট চিঠি পাবে, রিসিভ করতে পারবে না। To drink wine, সে মদ খেতে পারবে, and to smoke, এবং ধূমপান করতে পারবে। মানে সে পান করতে পারবে, সে স্মোক করতে পারবে, ক্লিয়ার, বাট সে এই সব জিনিসগুলো করতে পারবে না। কোনগুলা? সেই হিউম্যানের সাথে দেখা করতে যেতে পারবেন নাই, মানে হিউম্যানের ভয়েস সে শুনতে পারবেন নাই, কোন লেটার বা নিউজ পেপার সে রিসিভ করতে পারবেন না, তার চৌকাটা ক্রস করতে পারবেন, এগুলো সে পারবেন না। আর কোনগুলা পারবে কি? এগুলো পারবে। যে জিনিসগুলো বলতে গেলে এটা গোটাটাকে তোমরা আন্ডারলাইন করে রাখবে, গোটাটাকে, ঠিক আছে, এই জায়গাটা মানে ইট ওয়াজ অ্যাগ্রিড থেকে শুরু করে এন্ড টু স্মোক এই অবধি আন্ডারলাইন বা হাইলাইট করে রাখো। প্রশ্ন হলে এই জায়গাগুলো থেকেই প্রশ্ন হবে, আমি তোমাদেরকে বারবার বলছি, ঠিক আছে। পরীক্ষার আগের দিনে তোমরা পড়ে যাবে না আমি জানি, তো এই হাইলাইট করা যে জায়গাগুলো দেখবে সেগুলো দেখে যাবে, ওগুলো দেখে পরীক্ষায় প্রশ্ন হবে, ক্লিয়ার। By the terms of the agreement, the only relation he could have with the outer world, outer world মানে বাইরের জগৎ, outer world মানে কি? বাইরের জগৎ। কি বলছে দেখো, by the terms of the agreement, ওই এগ্রিমেন্টটার মধ্যে কিছু টার্মস এন্ড কন্ডিশন ছিল, কিছু শর্তাবলী ছিল। কি কি শর্তাবলী ছিল দেখো? The only relation he could have with the outer world were by a little window made purposely for that object. মানে একটা ছোট্ট জানালা আছে, আর এবং সেটা সেই কারণের জন্য সেই জানালাটা তৈরি করা হয়েছে। কি পারপাসে? পারপাসটা বলছি আমি, ওয়েট কর। মানে সে বাইরের দুনিয়ার সাথে কিভাবে সে রিলেশনটা রাখতে পারবে, ওই জানালা আছে একটা, ঠিক আছে, যে জানলাটা শুধুমাত্র ওই কাজটার জন্যই বানানো হয়েছে, যে লোকটা একটা মানে চিরকুটে বা একটা টুকলিতে লিখবে, দেখো জানলাটার বাইরে পাস করবে, এবং সে সেইভাবে সে জিনিসগুলো পাবে কারবে, ঠিক আছে। সে বই হলো, ইনস্ট্রুমেন্ট হলো মিউজিক্যাল, সে ওয়াইন হলো, স্মোকের যে সমস্ত জিনিসপত্র সেগুলো সেইগুলো সেই উইন্ডোটার মাধ্যমে পাবে, ক্লিয়ার। আর এইভাবে সে আউটার ওয়ার্ল্ডের সাথে রিলেশনটাকে রাখতে পারবে। The only relation he could have with the outer world were by a little window. একটা ছোট্ট জানালা আছে, সেই জানালার দ্বারাই সে বাইরের দুনিয়ার সাথে সম্পর্কটা রাখতে পারে। কিভাবে? Made purposefully for that object. এই অবজেক্ট মানে এই উদ্দেশ্যটার জন্য কিন্তু ওটা বানানো ছিল, ছোট উইন্ডোটা। He might have anything he wanted. সে যা চায়, সে যেটা সে চাইবে সে সেটা পাবে। কোনগুলো? ওই সেই জিনিসগুলোর মধ্যে যেগুলো সে এগ্রিমেন্টে ছিল, সে অ্যালাউডেড ছিল সেইগুলোর মধ্যে, ঠিক আছে। He might have anything he wanted. সে সব কিছু পাবে, যে মানে যে জিনিসটা সে চাইবে, ঠিক আছে। যতটা পরিমাণে চাইবে সে ততটা চাইবে। কি কি পাবে দেখো? বুকস পাবে, মিউজিক পাবে, ওয়াইন পাবে, এবং সং, আরো কিছু পাবে। বই পাবে, গান পাবে, মদ পাবে, ওয়াইন, ঠিক আছে, এন্ড সো অন, এবং আরো কিছু জিনিস পাবে হয়তো। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং এন অর্ডার। আচ্ছা, বাই রাইটিং এন অর্ডার মানে একটা কাগজে তাকে লিখে দিতে হবে, একটা চিরকুট, একটা টুকলি, ঠিক আছে, ছোট ছোট একটা ছোট কাগজের জায়গায় সে যে যে লিখবে, যতটা কোয়ান্টিটি লিখবে, যা যা লিখবে সে সব পাবে। এইটা ওই এগ্রিমেন্টে ছিল, ঠিক আছে। বুকস, মিউজিক, ওয়াইন এন্ড সো অন, এইসব জিনিসগুলো সে পাবে। But could only receive them through the window. কিন্তু সেগুলোকে সে কোন জায়গা থেকে রিসিভ করতে পারবে বলতো? সেই ছোট উইন্ডো যেটা আছে, উইন্ডোর থ্রুতে, ওই উইন্ডোর পাশ দিয়ে কিন্তু সে সেটাকে রিসিভ করতে পারবে। এমনটা যে তুমি চিঠিতে লিখে দিলে যে আমার এই এই জিনিসগুলো ফর্দতে লিখে দিলে, ঠিক আছে, দোকানের ফর্দ বুঝো না, দোকানের ফর্দতে লিখে দিলে, কিন্তু তারপরে বললো যে এইসব জিনিসগুলো চাই, তুমি লিখতে দরজা খুলে বেড়াই গেলে জিনিসগুলো নিয়ে চলে, এমনটা কিন্তু হবে না। লিখতে হবে, তোমাকে লিখে পাস করতে হবে ছোট জানলাটা দিয়ে, আর তুমিও কিন্তু ছোট জানলাটা দিয়ে রিসিভ করতে পারবে। ঘরের বাইরে তোমাকে বিরা যাবে না, তোমাকে একটা রুমের মধ্যে কনফাইন করে রেখে দিয়েছে, রুমটার মধ্যে তুই থাক 15টা বছর, না তুই কোনো মানুষকে দেখতে পাবি, না তুই কোনো মানে মানুষের আওয়াজ শুনতে পাবি,
ঠিক আছে, এগুলো কিচ্ছু পাবে না। তুমি কি থাকবে 15টা বছর? আমাকে বলো, যদি তোমাকে 2 মিলিয়ন যদি টাকা দেওয়া হয়, তুমি কি 15টা বছর থাকবে এরকম অবস্থা? আমার কমেন্টে জানাও, ইয়েস অর নো তে জানাও। যদি হ্যাঁ তাহলে আমি থাকবো, যদি না তাহলে বুঝে যাবো। ঠিক আছে, আই এম স্মার্ট, আই এম স্মার্টার দ্যান ইউ গাইস। ঠিক আছে, আমি জানি, বুঝে যাবো কোনটা তোমরা বলতে চাইছো। এরপর কি বলে দেখো, বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু জানালার জানালার দ্বারাই কিন্তু সেটা রিসিভ করতে পারবে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেইল, ওই এগ্রিমেন্টে প্রোভাইডেড মানে এগ্রিমেন্টে প্রত্যেকটা জিনিস কিন্তু উল্লেখ ছিল, প্রত্যেকটা ছোটখাটো জিনিস। ঠিক আছে, দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেইল এন্ড এভরি ট্রিফল, ট্রিফল মানে আমি বললাম তুচ্ছ ছোটখাটো জিনিস। ঠিক আছে, খুঁটিনাটি প্রত্যেকটা ছোটখাটো প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস ওই এগ্রিমেন্টের মধ্যে লেখা ছিল। ক্লিয়ার? The agreement provided for every detail and every trifle that would make his imprisonment strictly solitary. ওই তার যে কনফাইনমেন্ট ইমপ্রিজনমেন্টটা এতটা স্ট্রিক্টলি মানে কমপ্লিটলি সলিটারি। ঠিক আছে, মানে একদম পুরাপুরি ভাবে একাকিত্ব করার জন্য যা যা করতে হয় প্রত্যেকটা কিন্তু কোথাও এগ্রিমেন্টের মধ্যে লেখা আছে, প্রত্যেকটা ছোটখাটো কথা এগ্রিমেন্টের মধ্যে লেখা আছে। যেভাবে সে একদম কঠোর ভাবে একাকি ওই রুমটার মধ্যে সে বন্দি থাকে, প্রত্যেকটা এগ্রিমেন্ট সে দিয়ে দিয়েছে। এবার দেখো কি বলছে, the agreement provided for every detail and every trifle that would make his imprisonment strictly solitary and bound the young man to stay there exactly 15 years. আচ্ছা, বাউন্ড মানে কি জানো? বাউন্ড মানে তোমরা বলতে পারো অব্লিগেটেড। ঠিক আছে, বাধ্য করা। আবারও একটা মানে তোমরা বলতে চলেছে লিগালি ফোর্সড। ঠিক আছে, একদম আইনত তোমাকে বাধ্য করে, যেহেতু এগ্রিমেন্টে লেখা আছে তোমাকে এসব জিনিসগুলো করতেই হবে। সো একইভাবে তোমাকে এই জিনিসটা কিন্তু লিগালি আইনত তুমি একদম বাধ্য যে তোমাকে এটা করতেই হবে। ক্লিয়ার? কি বলছে দেখো, যে and bound the young man মানে বাধ্য, obligated, 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 obligated বাধ্য হওয়া, legally forced। ঠিক আছে, and bound the young man to stay there exactly 15 years, তাকে সে বাধ্য হয়ে থাকবে ওই রুমটার মধ্যে পুরো পাক্কা 15টা বছর। দুদিন আগে যদি সে বিহাইন্ড তাহলে তাকে আর কোনো টাকা দেওয়ার দায়িত্ব নাই। পরের লাইনটাই বলছে, ওয়েট করো দেখো। এবার এটা শুরু কখন হচ্ছে সেটা দেখো, যে বিগিনিং ফ্রম 12 o'clock of November 14, 1870, এইটা আন্ডারলাইন করো যে ওই এগ্রিমেন্টটা শুরুর দিনটা কবে আর এগ্রিমেন্টটা শেষের দিনটা কবে, এইটা পরীক্ষা এমসিকিউতে আসবে। ডিফারেন্ট তোমাকে নভেম্বর 14 দিয়ে আছে, তো 14টা থাকবে, বাট মাসটার নামটা চেঞ্জ করে দেবে। নভেম্বর দিন দিল, ডিসেম্বর দিন দিল, জানুয়ারি দিন দিল, ফেব্রুয়ারি দিন দিল, তখন তুমি কনফিউশন হয়ে যাবে। তোমার পরীক্ষা হবে, কারণ তোমার বন্ধু বলবে না রে আমি ডিসেম্বর পড়েছিলাম, তোমার আরেকজন পাশের বন্ধু বলবে না রে আমি ফেব্রুয়ারি পড়েছিলাম, আরেকজন বলবে না রে আমি তো মানে 14 ফেব্রুয়ারি আমি পড়েছিলাম, আর তোমার একজন বলবে না রে আমি তো কিছুই মনে আসছে না আমার মধ্যে, তখন তুমিও ভুলাই যাবে। এখন হাইলাইট করে রাখো, বিগিনিং হচ্ছে 12 o'clock, রাত 12টা, কখন? নভেম্বর 14, নভেম্বর মাসের 14 তারিখে। ঠিক আছে, একদম রাত্রি 12টার সময়, যখন দিনটা নতুন একটা দিন শুরু, রাত 12টা নতুন একটা দিন শুরু, সেই সময় 1870 সাল, and ending at 12 o'clock of November 14, 1885। একটা ডেট যে কোনো মনে রাখবে, আমি তোমাদের বলবো 1870টা মনে রাখ, 1870টা মনে রাখলে তার 15 বছর যোগ করে দিয়ে পরীক্ষা হলে, তাহলে 1885 1885। ক্লিয়ার? আর 14 নভেম্বরের তোমাদের মাথায় রাখছে, তাহলে বিগিনিংটা মনে রাখবে আর এন্ডিংটা মনে রাখবে। বেশ, এই জায়গাটা এটা হাইলাইট করে রাখবে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প্ট, স্লাইটেস্ট মানে একটুখানি যদি সে কিছু করে আর কি, মানে কি সামান্য চেষ্টাও, স্লাইটেস্ট অ্যাটেম্প্ট মানে সামান্য যদি সে চেষ্টা করে অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশন, মানে সে যদি সামান্যটুকু চেষ্টাও করে শর্তটা ভাঙার জন্য, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, 2 মিনিট, আমি 2 দিন বলে ফেললাম, এটা হলো 2 minutes। ঠিক আছে, তুমি যদি 2 মিনিটও যদি মিস করে যাও, আগে যদি গেমটা থেকে মানে তুমি যদি এটা থেকে বিহাইন্ড যাও, এটাকে আমি গেম বলছি। ঠিক আছে, তুমি যদি 2 মিনিট আগে গেমটা কোয়াইট করে যাও, মানে কুইক যদি তুমি করে যাও, যদি ছাড়ে দাও, তাহলে তুমি কিন্তু টাকা পাবে না।
কি বলছে, if only 2 minutes before the end released the banker from the obligation to pay him 2 million. Release the banker from the obligation to pay. এর মানে তোমরা বুঝতে পারবে না, মানে এটা আমি বলছি সেটা বুঝো। Freed the banker from paying. Freed, free ওয়ার্ডটা শুনেছো, free, F-R-E-E, free, এটাকে আমি মানে F-R-E-E, freed the banker to paying. Paying মানে পেমেন্ট করা, মানে যদি সে 2 মিনিট আগে তার থেকে যদি মানে 100 টাকা যদি সে ভাঙিয়ে দেয়, ব্রেক করে দেয়, কন্ডিশনকে যদি সে ব্রেক করে দেয়, তাহলে ব্যাংকার কিন্তু টাকা দিবে না, টাকা দেওয়ার থেকে একদম ফ্রি হয়ে গেছে, এইটা সে ব্যাংকার বলতে চাইছে। ক্লিয়ার? ঠিক আছে, সে তাকে 2 মিলিয়ন টাকা কিছুতে দিবে না। ক্লিয়ার? এই অবধি রাখছি আমরা ফার্স্ট পার্ট। আশা করি তোমাদের টেক্সটটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাও, আর লাইক অতি অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটা যতটা সম্ভব। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, জয় হিন্দ।